বাঙালির কোনো উন্নতি হবে না। বাঙালিকে চাকরি দেবো না, বাঙালিকে 100 দিনের কাজের টাকা দেবো না, বাঙালিকে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা দেবো না, বাঙালির কোনো উন্নয়ন হবে না, বাংলায় কোনো ইউনিভার্সিটি হবে না, বাংলায় কোনো কলেজ হবে না, বাংলায় কোনো স্কুল হবে না, বাংলায় কোনো বেটি পড়াও বেটিকে কোনো বাঁচাবো না, বাংলায় 2 কোটি করে যে চাকরির প্রমিস দিয়েছিল 2 কোটির মধ্যে 1 লক্ষও চাকরি দেবো না। যা করব আমি গুজরাটে করব, যা করব আমি মহারাষ্ট্রে করব। আর বাংলার এই নেতাগুলো যেগুলো সেখানে গুজরাটের আমলে আর বলতো তাদের পিছন কি করে শুভেন্দু অধিকারী জাজমেন্টটা জানলো বলুন তো? এই যে বলেছিল বোমা ফাটাবে সপ্তাহের প্রথম দিন, কারণ ও জাজমেন্টটা জানতো। হাও বিজেপি সব জানে, বিজেপি যা বলে তাই হয় পশ্চিমবাংলায়, কিছু হবে না। আর এই জাজমেন্ট স্টে হবে, এই জাজমেন্ট স্টে হবে একদম। যে জজেরা জাজমেন্ট দিয়েছে তারা দেখবে এই জাজমেন্ট স্টে হচ্ছে, তাদের সহ্য করতে হবে। কিন্তু ও তো সবচেয়ে বড় দালাল, ও তো বিজেপির দালাল, ওই তো চক্রান্তটা করেছে, ওই তো চক্রান্ত করেছে। ওরই চক্রান্তের চাকরি কাছে আজকে সেই চক্রান্ত প্রতিষ্ঠিত হয়ে গেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো তো আরো কিছু আছে, এ তো আমি অনেকদিন আগেই বলেছি। ওকে আর জজ হিসেবে ধরবেন না, ওটা একটা বিজেপির একটা গুন্ডা, একটা বড় দালাল একদম সমস্ত রকম। কিসের নৈতিক? হ্যাঁ, সুপ্রিম কোর্ট যখন স্টে করে, সুপ্রিম কোর্ট যখন স্টে করবে তখন সব বিচারপতিগুলো রিজাইন করবে তো? বলুন, করবে তো? ওর যখন জাজমেন্ট স্টে হয়েছিল রিজাইন করেছিল? ওই জাজমেন্ট যে সেটিসফাইড হয়েছিল রিজাইন করেছিল? ওই যে 34,000 লোকের প্রাইমারি টিচারের চাকরি খেয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে যে সব স্টে হয়ে গেল সেটিসফাইড করে দিল ওর অর্ডার, কি ও রিজাইন করেছিল নৈতিকতার কারণে? এটা পুরোটা পড়িনি, তা আমি যে মোটামুটি যা দেখেছি তাদের যে আমার যেটা মনে হয়েছে যে এই যে জাজমেন্ট ইজ এ কমপ্লিটলি ইরোনিয়াস জাজমেন্ট অ্যান্ড ব্যাড ইন ল। এই জাজমেন্ট পুরোটাই হচ্ছে ত্রুটিপূর্ণ একটা জাজমেন্ট, এবং আইনের চোখে এটা টিকে থাকতে পারে না। এর প্রথম কারণ হচ্ছে এই জাজমেন্ট অনুযায়ী সমস্ত টিচারদের অ্যাপয়েন্টমেন্ট সেটিসফাইড করেছে, এন্টায়ার 2000 সিলেকশন। কিন্তু হাইকোর্টে যতবার হয়েছে মাত্র কিছু সংখ্যক শিক্ষকের বিরুদ্ধে ছিল, যাদের বক্তব্য ছিল যে যারা দুর্নীতি করেছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্ডার স্টে হয়ে গেছিল, সব স্টে, ডিভিশন বেঞ্চের অর্ডার আগে স্টে হয়ে গেছিল, সুপ্রিম কোর্ট চলে গেল। সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিল কিভাবে এটাকে ডিসাইড করতে হবে। সুপ্রিম কোর্টের কাছে যোগ্য এবং অযোগ্য ব্যক্তি দুটো তো আগে থেকেই ভাগ ছিল, শুধু তো বক্তব্য ছিল যারা অযোগ্য তারা হয়েছে। এখন এই জাজমেন্টের ভিত্তিতে যোগ্য অযোগ্য সমস্ত লোকের চাকরি চলে গেল। এটা আবার হয় নাকি? এটা হয় না। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাদেরকে হাইকোর্ট শুনলই না, যাদেরকে হাইকোর্ট পার্টি নয়, যাদের বিরুদ্ধে কোনো সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়নি, যাদের বিরুদ্ধে কোনো তদন্ত করতে পর্যন্ত সুপ্রিম কোর্ট বলেনি, আর তাদের জাজমেন্ট, তাদের চাকরি কি করে যায়? এবার যারা সেকেন্ড পার্ট, অযোগ্য যারা ব্যক্তি বলছে, এভিডেন্সে কোথায় প্রমাণ হয়েছে? এটা প্রমাণিত নয়, কোথাও কোনো প্রমাণিত নয়। সমস্ত রিজনিং গুলো, রিজনিংস আর ব্যাড, অ্যাবসলিউটলি ব্যাড ইন ল, অ্যাবসলিউটলি ব্যাড ইন ল। এই জাজমেন্ট, আমি দীর্ঘদিনে আমার অভিজ্ঞতা রয়েছে, আমি বলছি এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে গেলে এখন স্টে হবেই। যারা শিক্ষকরা যারা রয়েছে, যাদের চাকরি গেছে, তারা নিশ্চিন্তি মনে থাকুন, কোনো রকম টেনশন নেবেন না, এই জাজমেন্ট থাকবে না। বিজেপি দীর্ঘদিন ধরে চক্রান্ত করছে, চক্রান্ত করে পশ্চিমবাংলা বাঙালিদের চাকরি খাওয়ার সব রকমের চেষ্টা করছে, এবং অনেক রকম চেষ্টাও হয়েছে। এটা একটা চক্রান্তের ফসল, বিজেপির চক্রান্তের ফসল হিসেবে রয়ে গেল। আমি বলতে দেবেন না, আমি আগে বলে নিই, তারপর আমি কোশ্চেন করবো। বিজেপির চক্রান্তের ফসল এটা। কি করে শুভেন্দু অধিকারী জাজমেন্টটা জানলো বলুন তো? এই যে বলেছিল বোমা ফাটাবে সপ্তাহের প্রথম দিন, কারণ ও জাজমেন্টটা জানতো। হাও তা বিজেপি সব জানে, বিজেপি যা বলে তাই হয় পশ্চিমবাংলায়, বিজেপি যা চাইবে তাই। বিজেপি চাইছে পশ্চিমবঙ্গ বাঙালির চাকরি খাবো,
চাকরি খেয়ে যাচ্ছে। কই আজ পর্যন্ত কলকাতা হাইকোর্ট তো কোনো কাউকে চাকরি দিল না। যদি চাকরি দিত আমি না ভাবো বুঝতাম। 10,000 লোকের চাকরি নিয়েছে, 10,000 লোকের চাকরি দিলাম তাও তো না। আপার প্রাইমারি টিচার চাকরি, ক্লিন চাকরি। আজকে কলকাতা হাইকোর্টে আটকে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, প্রায় 15 থেকে 18,000 লোকের চাকরি পড়েছে। কারা মামলা করেছে? সেই বিজেপির লোক। কাউকে কোনো বাঙালিকে চাকরি দেব না, বাঙালির চাকরি হবে না। বাঙালির চাকরি করলে কি করে সেই চাকরি নষ্ট করবো, এটাই হচ্ছে বিজেপির একমাত্র প্ল্যানিং। দিস ইজ দ্য পলিটিক্যাল মোটিভ। এবং এই পলিটিক্যাল মোটিভ আজকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। বিজেপি যা বলবে তাই পশ্চিমবাংলায় হবে, প্রতিষ্ঠিত। একটা একটা করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়টা তো রায় না, ওকে আমি ধর্তব্যের মধ্যে ধরি না। ওর জাজমেন্ট তো সুপ্রিম কোর্ট থেকে তো স্টে হয়ে বেরিয়ে এসছে। ও তো সব জাজমেন্টই স্টে হয়ে গেছে। এমন একজন বিচারপতি যে ও কোনো রায় দেয়নি, কিন্তু আপনি বলেন রায়, তো ও কোনো রায় কখনো দেয়নি, অর্ডার দিয়েছে। ওকে দেখান ও যতদিন জজ ছিল একটাও জাজমেন্ট দিয়েছে? কোনো জাজমেন্ট নেই। কিন্তু ওর কোনোদিন কোনো জাজমেন্ট দিয়েছে জজ হিসেবে? কোনো জাজমেন্ট রিপোর্টেড নেই, কোনোদিন কোনো জাজমেন্ট দিয়েছে। অর্ডার, জাজমেন্ট এবং অর্ডারের মধ্যে তফাৎ আছে। কিন্তু যারা আইন জানে তারা জানে। ও যতদিন উকিল ছিল এমন কোনো মামলা করেছে যেখানে জাজমেন্টগুলো রিপোর্টেড হয়েছে কেউ জানতো ও উকিল ছিল বলে? কেউ শুনেছিলেন নাম? অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে একজন উকিল ছিল, জজ হওয়ার পর তো নাম শুনে কোনো একটা উকিল ছিল বলে তুমি শুনেছেন কখনো? কলকাতা হাইকোর্টের সমস্যা হচ্ছে এইরকম কতগুলো অশিক্ষিত আইনজীবী হাইকোর্টের জজ হয়ে গেছে। কোনো জাজমেন্টই নেই, কোনো অর্ডার নেই। দেখুন রাজ্য সরকার কি করবে এটা তো আমি এখন অ্যাডভাইস করতে পারি, আমি এটা বলতে পারি না। ইলেকশন প্রসেস চলছে, আমি এটা বলতে পারি না। আমি কি বলবো? আমি এটা নিয়ে কিছু বলবো না। তবে আমার কাছে অনেকে ফোন করেছে টিচাররা, তাদেরকে আমি বলেছি ইমিডিয়েটলি সুপ্রিম কোর্টে যাও, ওরা সুপ্রিম কোর্ট যাচ্ছে। রাজ্য সরকার কি করবে এটা নিয়ে আমি বলতে পারবো না ভাই। আমি ইলেকশন চলছে, আমি এটা তো বলতে পারবো। নির্বাচন চলাকালীন এই রায় কলকাতা হাইকোর্টের বিচার আপনি তো লিখে নিয়ে এসেছেন, তার প্রশ্ন করছেন। আমি নিজে থেকে প্রভাব করবে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কেন করা গেল না? বৈধ অবৈধ এটা আইডেন্টিফাই, এটাই তো হচ্ছে অদক্ষতা। তুমি বৈধ কোনটা কোনটা অবৈধ এইটা যদি সেপারেশন না করতে পারো, সেটা তো হচ্ছে জাজমেন্টের একটা ইরোনিয়াস পার্ট। এটা কোনো জজের পক্ষে জজের অদক্ষতা বলবো আমি। সেক্ষেত্রে কি ওয়েমার সিস্টেমে বাধা সৃষ্টি করবে? আমি কোনো কথাই বলবো না তাতে, কারণ বাকিটা সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট হবে। এখন আপনাকে কেন বলতে দেবো? এটা লোকসভা নির্বাচনে কতটা প্রভাব পড়বে? কিচ্ছু পড়বে না, এটা কিছু এসে যায় না। বিজেপি কোথাও হওয়া পাবে না, সিপিএম কোথাও নেই সারা পশ্চিমবাংলায়। অনেক কথা অনেক কিছু বলেছে, শুনে রাখুন। বাংলায় কোথাও কেউ নেই। আমিও তো ঘুরে বেড়াচ্ছি, আমিও তো দেখছি। মানুষ, বাংলার মানুষ চাইছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওসব বলে লাভ নেই, ওসব বলে টুলে কিচ্ছু হবে না। আজকেও তো আমি ঘুরতে বলছিলাম, সবাইকে বলছিলাম, আমার এমএলএ বললাম দেখো গ্রামের মেয়ের মুখের হাসি খানা দেখো শুধু। এই হাসি কিন্তু দেখতে অনেকদিন পর পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থায় কোনো কিচ্ছু হবে না। আর এই জাজমেন্ট স্টে হবে, এই জাজমেন্ট স্টে হবে একদম। যে জজেরা জাজমেন্ট দিয়েছে তারা দেখবে এই জাজমেন্ট স্টে হচ্ছে, তাদের সহ্য করতে হবে। কিন্তু যদি আইডেন্টিফাই না করে, আবার সুভাষ সরকার বলেছে এই সরকারের এখন কোনো নৈতিক অধিকার নেই মুখ্যমন্ত্রী থাকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ও তো আগে তো নরেন্দ্র মোদীর কোনো নৈতিক অধিকার নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার। মণিপুরে যে 400 থেকে 500 মহিলা রেপ্ট হলো, তখন সুভাষ সরকার কোথায় ছিল? কোথায় গেছিল নরেন্দ্র মোদী? অমিত শাহ কোথায় গিয়েছিল একবারও? 400 থেকে 500 মহিলাকে বিজেপির লোকেরা রেপ করেছে মণিপুরে। যে একটা 10 বছর ধরে একটা প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে আসছে সবাইকে। ভারতবর্ষের শ্রেষ্ঠ অভিনেতার নাম হচ্ছে নরেন্দ্র মোদী, শ্রেষ্ঠ মিথ্যে প্রতিশ্রুতি যে দেয় তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। সুভাষ সরকার হেরে বসে আছে, যান লিখে নিন। নার্ভাস হয়ে সব কথাবার্তা বলছে। দাদা, যোগ্য প্রার্থীদের যাদের চাকরি গেছে তাদের কতটা মানে ভরসার জায়গা রয়েছে? আমি তো বললাম যাদের যাদের আজকের রায়ে জাজমেন্ট গেছে আপনারা জানবেন, একটু সময়ের অপেক্ষা, হয়তো 3 দিন 4 দিন লাগবে, এই জাজমেন্ট স্টে হবেই। চিন্তা করবেন না, এটা হয় না। একটা সরকারি সমস্ত স্কুলের সব টিচার
থাকবে না, এটা বিরাট ভ্যাকুম। আপনি ভাবছেন ইলেকশনটাই তো হবে না। এই যে এত লার্জ স্কেলে টিচার, এরা তো অনেকের প্রিসাইডিং অফিসার। নেক্সট ফেজে ইলেকশন কি করে হবে? ইলেকশন কমিশন সব প্রিসাইডিং অফিসারের নাম ঠিক করে রেখে দিয়েছে। এরা টিচাররা তো অনেকে প্রিসাইডিং অফিসার, এদের মধ্যে অনেকগুলো প্রিসাইডিং অফিসার আছে, তো সেটা কি হবে? একটু 2-3 দিন অপেক্ষা করুন না, দেখতে পাবেন না। অভিজিৎ গাঙ্গুলি বলছে আপনি ওই নিয়োগ যারা পেয়েছে তাদের দালাল বলছে আপনি। ও তো সবচেয়ে বড় দালাল, ও তো বিজেপির দালাল। ওই তো চক্রান্তটা করেছে, ওই তো চক্রান্ত করেছে। ওরই চক্রান্তের চাকরি কাছে আজকে সেই চক্রান্ত প্রতিষ্ঠিত হয়ে গেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো তো আরো কিছু আছে, এ তো আমি অনেকদিন আগেই বলেছি। তাই মানুষকে আজকে বিচার করতে হবে, মানুষকে বলতে হবে, দেখতে হবে যে যারা বিচার ব্যবস্থার কলঙ্ক, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো লোক যারা বিচার ব্যবস্থার কলঙ্ক, যারা বিচার ব্যবস্থায় থেকে একটা রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখে, সেই সব মানুষগুলো যেন জনপ্রতিনিধি না হয়ে যায়। এরা ভারতবর্ষের কলঙ্ক, তমলুকের মানুষ যেন এদের ভোট না দেয়। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এত লোকের চাকরি খেয়েছে, একটা লোককে চাকরি দিয়েছে আপনি বলুন তো আমাকে? দিয়েছে? যে দিতে পারে না সে কেড়ে নেবে কোত্থেকে? আরে গলা কেটে ফেলে দেওয়া তো সহজ, জন্ম দেওয়া কঠিন। মুখে ভাত দেয়া না খুব কঠিন। মুখে ভাত দেয়া, ভাত জোগানো, মুখের ভাত থেকে কেড়ে নেওয়াটা হচ্ছে খুব সহজ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে সেই সম্প্রদায়ের লোক। এরা হচ্ছে দিস টাইপস অফ ম্যান এনজয় স্যাডিস্টিক প্লেজার। এরা মানুষের দুঃখে আনন্দ ভোগ করে, এরা খুব আনন্দ পায়। এরা রাক্ষসের মতো ওরা হাসে। এরা রক্ত খাওয়া যে রাক্ষস থাকে তাদের মতো হাসে। এরা মানুষের মুখে থেকে রুটি কেনা। আপনাদের যদি আজকে তো আপনাদের বলিউডে আজ কি অবস্থা হয়েছে, জুডিশিয়াল আমাদের বিচার ব্যবস্থার কলঙ্ক, এক দেশের কলঙ্ক এই লোকটা। উনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। ও এখন বিজেপির প্রার্থী, ও তো পলিটিক্যাল কথা বলবে। ওকে আর জজ হিসেবে ধরবেন না, ওটা একটা বিজেপির একটা গুন্ডা, একটা বড় দালাল, একদম সমস্ত রকম। কিসের নৈতিক? হ্যাঁ, সুপ্রিম কোর্ট যখন স্টে করবে তখন সব বিচারপতিগুলো রিজাইন করবে তো? বলুন, করবে তো? ওর যখন জাজমেন্ট স্টে হয়েছিল রিজাইন করেছিল? ওই জাজমেন্ট যে সেট অ্যাসাইড হয়েছিল রিজাইন করেছিল? ওই যে 34,000 লোকের প্রাইমারি টিচারের চাকরি খেয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে যে সব স্টে হয়ে গেল, সেট অ্যাসাইড করে দিল ওর অর্ডার। কি ও রিজাইন করেছিল নৈতিকতার কারণে? করেছিল? করেনি তো। ওর মুখে কোনো জ্ঞান মানায় না। ওটা অপদার্থ, কুলাঙ্গার, ভারতবর্ষের আইনি ব্যবস্থার কুলাঙ্গার ওটা একটা। আচ্ছা, একটা কথা বলবো, এই 30-32 বছর প্র্যাকটিস করার পর 56-57 বছরের যে আইনজীবী জজ হয় না, সে একটা পাঠা আইনি। তার জীবনে কোনো প্র্যাকটিস ছিল না বলে তার জজ হয়েছে, 6 বছরের জন্য জজ হয়েছে। আরে 32 বছর প্র্যাকটিস করে সিনিয়র কাউন্ট পায়নি। এত অপদার্থ, কোন জাজমেন্ট নেই ওর আর্গুমেন্ট করার। বললাম তো, আপনারা কেউ জানতেন পশ্চিমবাংলার কোনো মানুষ জানতো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে একটা আইনজীবী ছিল, কোনো মামলা করে জানতো? ওই লাইন ফাইন করে জজ হয়েছে, আবার লাইন ফাইন করে বিজেপিতে চলে গেছে। লাইনবাজ, গ্রেট লাইনবাজ। উনি বলছে যে আপনি কোথা থেকে পাস করেছেন এটা আমি দেখি। ওর জন্মটাই কোথায় তো আমি তো দেখিনি। তো ও কোথায় জন্মেছে, কোন জন্মস্থান কোথায় আমি জানি নাকি? ওর জন্মস্থানটাই তো আমি জানি না, ওর কথা কি উত্তর দেবো আমি? ওর সিনিয়ররা আমাকে সিনিয়র কাউন্ট দিয়েছিল, আর ও আমাদের পিছনে ঘুরতো 4 নম্বর 5 নম্বর উকিল হিসেবে। ও বারবার বলেনি আগে দেখেননি, আই রেসপেক্ট ইউ করলাম না, বলেছে তো? আজকে আমার পাল্টি খেয়ে গেছে। ও পাল্টিবাজ, 1 নম্বরের ধান্দাবাজ। বললাম তো, ভারতবর্ষের কলঙ্ক এই লোকটা, একটা কলঙ্ক। মুখটা দেখবেন না, মুখটা যত স্রুড মাইন্ড। ওকে তো আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আসুন চলুন এবার
চলুন নেক্সট উইকে যাই, সুপ্রিম কোর্টে মামলা করে আসি। আপনি কারণ মামলা করতে পারেন আমি দেখতেছি, অত বড় তো কথা না। আর তো কোনো বাধা নেই ভাই, এসো দেখি দেখি তোমার কত বড় পাণ্ডিত্য রয়েছে, দেখি এবার মাঠে এসো, চলো কোর্টের মাঠে, চলো সুপ্রিম কোর্টে মামলা করি। তুমি কেমন মামলা করো, আমি কেমন মামলা করি, দেখি। দাদা একটা যাও, ওকে চেনাতে হয় লোক, এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর আমাকে সারা পশ্চিমবাংলায় চেনাতে হয় না, বলে ওই দেখ বললেন না। দাদা এমন একটা পরিস্থিতিতে এরকম একটা রায় হলো, লোকসভা নির্বাচনে কতটা প্রভাব, কিচ্ছু করবে না, দল কতটা ক্ষতি, কিচ্ছু করবে না। আমি তো বলছি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই জাজমেন্টটা যখন স্টে হবে তার প্রভাবটা কেমন পড়বে সেটা বলবেন তো। আপনি যদি বলেন আজকে প্রভাব পড়লো, তাহলে স্টে হলে তো তার প্রভাব পড়বে, তাহলে বিজেপি শূন্য। কি মানতে হবে তো, একতরফা কোশ্চেন করলে তো হবে না, আরেকটা দিক আছে। স্টে হচ্ছে, অভিজিৎ ঘরে ঘুমক 5 জড়িয়ে যান, বলে দিন অভিজিৎকে স্টে হবেই। আমার তো 43 বছরের প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স, মামলা করা লোক, আর ও হচ্ছে 3 নম্বরের এখনকার ব্রিফকে নিয়ে পিছন পিছন ঘোরা উকিল ছিল, আর বুড়ো বয়সে হাইকোর্টের জজ হয়েছিল 56 বছর না 57 বছরে। কেউ হয় কোনো ভালো প্র্যাকটিশনার যার যান না, আপনারা তো হাইকোর্টে অনেক যান, তুমি যাও তো, যাও না। 50 বছর বয়স হয়ে গেছে, যার ভালো প্র্যাকটিস আছে যান না, তাকে জজ হতে বলবো, যান ভাই যান তো। কোনগুলো যায় যাদের কিছু হয় না, দেখলো আর 2-3 বছর টিকতে পারবো না, কোন রকমের জজুতি করে পেনশন নিয়ে সারা জীবনটা কাটাবো, এইসব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো লোকেরা জজ। দাদা পশ্চিম বাংলার সাধারণ মানুষ কি রাজনৈতিক চক্রান্তর এই ফলাফল হলো? বিজেপির চক্রান্তের ফলাফল বলছি তো, আমি তো বলছি বাঙালি বিরোধী একটা অভিযান চলছে। বাঙালির চাকরি খাবো, বাঙালিকে 100 দিনের কাজের টাকা দেবো না, বাঙালিকে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা দেবো না। কি গ্রাউন্ড? চুরি। তো আমরা তো 2 বছর ধরে বলে যাচ্ছি চুরি হয়েছে, ঠিক আছে ভাই তোমাদের অভিযোগ, কে চোর তুমি ধরো, কিন্তু গরিব মানুষের টাকা দেবে না। গরিব মানুষ তোর কোনো চুরি করে তুমি তো বলতে পারবে না, যে চুরি করে তাকে ধরে তুমি জেলে ঢোকাবো, তাদের টাকা দেবো না। এবারে হচ্ছে বাংলাতে আবার নতুন একটা প্ল্যানিং চলে এলো, এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধরে। এ তো লাইন ছিল, এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে চাকরি খাও। বাঙালির চাকরি, বাঙালির কোনো উন্নতি হবে না, বাঙালিকে চাকরি দেবো না, বাঙালিকে 100 দিনের কাজের টাকা দেবো না, বাঙালিকে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা দেবো না, বাঙালির কোনো উন্নয়ন হবে না, বাংলায় কোনো ইউনিভার্সিটি হবে না, বাংলায় কোনো কলেজ হবে না, বাংলায় কোনো স্কুল হবে না, বাংলায় কোনো বেটি পড়াও, বেটিকে কোনো বাঁচাবো না, বাংলায় 2 কোটি করে যে চাকরির প্রমিস দিয়েছিল, 2 কোটির মধ্যে একটা লোককেও চাকরি